ওয়েলকাম স্টুডেন্ট। আমরা লাস্ট ক্লাস করেছিলাম স্বাধীন ভারতের শিক্ষা। সেখান থেকে বলেছিলাম যে ভারতের সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারাগুলো। তার আগে তো আমরা ডিটেলস আলোচনা করেছি, সাইকোলজিক্যালি যে জিনিসগুলো আছে এডুকেশনের, সেখান থেকে প্রচুর ভিডিও, প্রচুর ক্লাস আমরা করেছি। স্বাধীন ভারতের শিক্ষায় সংবিধানের পরে আমাদের অ্যাকর্ডিং টু এইচএস সিলেবাস যেগুলো আছে সেগুলো পড়বো আগে। এবারে এখান থেকে যেটা আমাদের পড়তে হবে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। প্রথম শিক্ষা কমিশন যেটা, সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আজকে আমরা আলোচনা করব রাধাকৃষ্ণন কমিশন, এর আরেকটা নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। উনি সালটা লিখেছেন 1948-49 ডিটেলসে আসছে। রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটা আমাদের মূল আলোচনা। প্রথমে এই কমিশন কেন গঠিত হয়েছিল সেইটা নিয়ে আমরা দেখব। কমিশন কখন গঠিত হয়? যখন কোনো বিষয় নিয়ে একটি বড় সমস্যার সম্মুখীন হওয়া যায় বা হয় দেশ জাতি, তখন সেই বিষয়ে অভিজ্ঞ একজন বা কয়েকজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় সেই সমস্যার কারণ খতিয়ে দেখে সমস্যা সমাধানের পথ দেখানোর জন্য। আমরা পরাধীন ভারতের শিক্ষা ক্লাস 11 সিলেবাসে পড়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। সেখানে স্যাডলার কমিশন, হান্টার কমিশন এগুলো পড়ে এসে আমরা এখানে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনটা আলোচনা করবো, রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের আরেকটা নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কেন গঠিত হলো, পটভূমিটা কি সেটা আমরা আগে। দেশ স্বাধীন হলো, ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালে 15ই আগস্ট। তো স্বাধীনতার পরই আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা ছিলেন সে সময়, তারা অনুধাবন করলেন যে, যেটা সে সময় দাঁড়িয়ে খুব প্র্যাকটিক্যাল ছিল, যে দেশের উচ্চশিক্ষার হার খুব কম। আমরা জানি ব্রিটিশরা কেরানি তৈরির শিক্ষা চালু করেছিল। ব্রিটিশদের শিক্ষার মূল নীতি ছিল কেরানি তৈরির শিক্ষা। কেরানি তৈরির শিক্ষা মানে কি? আমরা মেকলের মিনিট, উডের ডেসপ্যাচ এই জায়গাগুলো দেখলে আমরা দেখবো, সেখানে তারা চেয়েছিল রক্ত মাংসে যারা ভারতীয় হবে কিন্তু মনের দিক থেকে হবে কি ব্রিটিশ। খুব বড় পদে চাকরি করার জন্য বা দেশ পরিচালনার জন্য তারা কিন্তু ব্রিটিশরাই থাকতো। আর অপেক্ষাকৃত চাপরাশি ক্লারিক্যাল পোস্ট, ইয়েস স্যার নো স্যার, এই ধরনের পোস্টগুলো পরিচালনা করবার জন্য স্বল্প শিক্ষিত, শুধুমাত্র ইংরেজি জানা কিছু কর্মচারী তৈরি করা হয়েছিল। প্রকৃত শিক্ষা কিন্তু ব্রিটিশরা ভারতীয়দের দেয়নি, দেওয়ার চেষ্টাও করেনি। এটা ডিটেলস তোমরা মেকলে মিনিট এবং ইয়েটা যদি 11 সিলেবাসটা পড়ো, আমি পরে অন্য সময় 11 যখন ক্লাস করাবো সেখানে দেবো, বোঝা যাবে যে তারা একটা ঔপনিবেশিক শিক্ষা দিয়েছিল। তো আমাদের জাতীয় নেতৃত্ব বুঝলো যে দেশ পরিচালনা করতে গেলে উচ্চ শিক্ষিত লোকেদের দরকার। একটা সাধারণ শিক্ষিত লোককে দিয়ে বড় বড় আইএস আইপিএস এইখানে এই পোস্টে চাকরি করার জন্য বা দেশ পরিচালনা করবার জন্য তো উচ্চ শিক্ষিত লোকের দরকার। সাধারণ একটা অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস সেই সময়কার লোকজনকে দিয়ে তার এত বড় একটা দেশকে চালানো সম্ভব নয়। এইটা কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল। নেতৃত্ব যারা ছিলেন তারা বুঝলেন যে আমাদের দেশের প্রথম হচ্ছে উচ্চ শিক্ষিত লোকেদের দরকার, খুব ইমিডিয়েট। কিছু উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড মানুষজন যদি না হয়, ইমিডিয়েট যদি আমরা তৈরি করতে না পারি, দেশ পরিচালনা করা। ব্রিটিশরা যে বড় পদগুলো ছিল, ব্রিটিশরা দেশ ছেড়ে যাওয়ার সাথে সাথে তারাও তো চলে গেল নিজেদের দেশে, কিছু থাকলো হয়তো, তাহলে বড় বড় শূন্য পদগুলো তো ফাঁকা থাকছে। বা ভবিষ্যতে দেশকে যদি সঠিক দিশা দেখাতে হয় তাহলে আমাদের কি লাগবে? উচ্চ শিক্ষার প্রয়োজন হবে। এই জন্য ইমিডিয়েট তখন 1 বছরের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদের দেশের উচ্চ শিক্ষার বর্তমান পরিস্থিতিটা খতিয়ে দেখতে হবে, এবং শুধু খতিয়ে দেখা নয়, কি করে উচ্চ শিক্ষার উন্নতি করা যায়। ভারতবর্ষের বিশ্ববিদ্যালয় স্তরে ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার উন্নতিটা আগে দরকার। ইউনিভার্সিটি লেভেল বা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাটা খতিয়ে দেখবার জন্য ভারত সরকার একটি কমিশন নিয়োগ করলেন বা কমিশন গঠন করলেন। কমিশনটা গঠিত হলো কবে? 1947 দেশ স্বাধীন হওয়ার পরই 1948 সালের নভেম্বর মাসে কমিশন গঠিত হলো। 1948 সালের নভেম্বর মাসে একটি কমিশন গঠন করা হলো। কমিশনটা কিসের জন্য গঠন করা হলো? উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার উন্নতির জন্য। কমিশন নিয়োগ করা হলো
একজনের কমিশন নয়, 10 জন তার মেম্বার, 10 জন সদস্যকে নিয়ে একটি কমিশন গঠন করা হলো, যার মধ্যে 7 জন ছিলেন ভারতীয়, 7 জন ভারতীয় আর 3 জন হচ্ছেন বিদেশি, মোট 10 জন। যদি বলে রাধাকৃষ্ণন প্রথম কমিশন যেটা আসছে সেই কমিশনের সদস্য হচ্ছে 10 জন, তার মধ্যে 7 জন ভারতীয় আর 3 জন হচ্ছে বিদেশি, মোট 10 জনকে নিয়ে একটি কমিশন গঠন করা হলো। এই কমিশনের সভাপতি করা হলো বিখ্যাত শিক্ষাবিদ, আমরা প্রত্যেকেই জানি শিক্ষক দিবস যার জন্মদিন হিসেবে পালন করা হয়, ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন হলেন তার সভাপতি। এই সভাপতির নাম অনুসারেই এই কমিশনের নামকরণ করা হলো রাধাকৃষ্ণন কমিশন। তাহলে কমিশনের সভাপতি কে? ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন হলেন তাহলে সভাপতি বা প্রেসিডেন্ট, সভাপতি। আর এর সম্পাদক হলেন নির্মল কুমার সিদ্ধান্ত। নির্মল কুমার সিদ্ধান্ত হলেন সেক্রেটারি বা সম্পাদক। নির্মল কুমার সিদ্ধান্ত হলেন সম্পাদক, ডক্টর রাধাকৃষ্ণন হলেন সভাপতি। ডক্টর রাধাকৃষ্ণনের সভাপতির নাম অনুসারে কমিশনের নাম করা হলো রাধাকৃষ্ণন কমিশন। কমিশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যিনি সভাপতি হন সাধারণত তার নামেই সেই কমিশনের নামাঙ্কন করা হয়। এটা একটা কমিশনের ভারতবর্ষের বা অন্যান্য দেশে আমরা যদি দেখি ইতিহাসে যে যখনই কোনো কমিশন তৈরি হয় তার সভাপতির নামে সেই কমিশনের নামাঙ্কিত হয়। আর এই কমিশনের বিচার্য বিষয় মূল কি ছিল? বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। এই জন্য এই কমিশনের নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এবং সভাপতি রাধাকৃষ্ণন, তাই এর নাম হলো রাধাকৃষ্ণন কমিশন। আবার প্রথমেই বললাম কত সালে গঠিত হলো? 1948 সালে। কমিশন 1 বছর ধরে কাজ করার পর তোমার যে 1949 সালে তার প্রতিবেদন বা রিপোর্ট পেশ করে। 1949 সালে 1949 সালে আগস্ট মাসে 1949 আগস্ট মাসে কমিশন তার প্রতিবেদন পেশ করলেন। সেখানে প্রায় 207টি সুপারিশ করা হয়, 207টা রেকমেন্ডেশন করলেন সরকারকে, এই করলে শিক্ষার উন্নতি হবে। এবং 747 পৃষ্ঠার ছিল সেই রিপোর্ট বা প্রতিবেদন, ছিল 747 পৃষ্ঠা। দেখো এখানে প্রচুর শর্ট হতে পারে, কিন্তু বড় প্রশ্ন হিসেবে আমরা পড়ছি দেখি। তাহলে এখানে যে কথাগুলো বললাম, 1948 সালে কমিশন তৈরি হলো। মোট সদস্য কজন যদি বলে রাধাকৃষ্ণন কমিশনের? 10 জন। ভারতীয় সদস্য কজন? 7 জন। বিদেশি সদস্য কজন? 3 জন। কমিশনের প্রতিবেদন পেশ হবে 1949 সালের আগস্ট মাসে। কতগুলি সুপারিশ করেছিল? 207টি। রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনে পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 747 পৃষ্ঠা রিপোর্ট বা প্রতিবেদন সরকারের কাছে পেশ করলেন। এই যে সমগ্র বিষয়টি শিক্ষা কমিশন, এটি হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নামে পরিচিত। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কেন গঠিত হয়েছিল? যে উচ্চ শিক্ষার উন্নতির জন্য। আমাদের দেশ স্বাধীনতার পর সংকট দেখা দিল উচ্চ শিক্ষিত লোকে। তৎকালীন উচ্চশিক্ষার সংস্কার এবং উন্নতি করা অবশ্যম্ভাবী হয়ে উঠলো। এবং সেই সময় তৎকালীন সময় বিখ্যাত শিক্ষাবিদ, আমরা রাধাকৃষ্ণন সম্বন্ধে কোনো বলার অবকাশই নেই, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে এবং বিখ্যাত শিক্ষাবিদ নির্মল কুমার সিদ্ধান্তকে সম্পাদক হিসেবে নিয়োগ করে 10 জন সদস্যকে নিয়ে একটি কমিশন গঠন করা হলো 1948 সালের নভেম্বর মাসে। এবং 1 বছরেরও কম সময়ে কমিশন সারা দেশের বিভিন্ন উচ্চশিক্ষার সাথে যুক্ত লোকজনের সাথে কথা বলে গ্রাসরুট লেভেলে তার তথ্য তালাশ করে তার রিপোর্ট পেশ করলেন 1949 সালের আগস্ট মাসে। 207খানি সুপারিশ করলেন, 747 পৃষ্ঠার একটি প্রতিবেদন সরকারের কাছে পেশ করলেন উচ্চশিক্ষার উন্নতির জন্য। এই কমিশন হচ্ছে কি তাহলে রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত, সম্পাদকের সভাপতির নাম অনুসারে। এবং যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য কমিশন, তাই এই কমিশনের অপর নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ আছে সেটা হচ্ছে
গ্রামীণ বিশ্ববিদ্যালয়, আজকে আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পড়বো না, আজকে পড়বো আমরা উচ্চশিক্ষার লক্ষ্য। সম্ভবত 2018 সালে এসেছিল এই প্রশ্নটা। উচ্চশিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কি কি আমরা সেইটা পড়বো। নেক্সট ভিডিওতে পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রুরাল ইউনিভার্সিটি বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়, আমি খুব ডিটেলসে সেটা বোঝাবো। তার আগে শুধু একটুখানি বলি, কমিশন, রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ভারতবর্ষের সমগ্র শিক্ষার 4টি স্তরে ভাগ করেছেন। সেই 4টি স্তর কি কি এটাও গতবার শর্টে এসেছিল, কটি স্তরের কথা বলেছেন? 4টি স্তর, মানে গতবার বলতে 2019 সালের অবজেক্টিভ কোশ্চেনে এসেছিল কটি স্তরের কথা বলা হয়েছে। 4টি স্তর কি কি? এক হচ্ছে বুনিয়াদি স্তর, বুনিয়াদি অর্থাৎ প্রাথমিক, বুনিয়াদি স্তর বা প্রাথমিক। তারপরে হচ্ছে উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক, উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক। তারপরে হচ্ছে কি স্নাতক বা কলেজ স্তর 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় স্তর বা স্নাতকোত্তর, স্নাতক যোগ উত্তর যদি বলা হয়, পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, স্নাতক, গ্রাজুয়েশন, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট আর স্নাতকোত্তর যে পোস্ট গ্রাজুয়েট, এই 4টে স্তর। বুনিয়াদি বা প্রাথমিক, উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক, তারপরে হচ্ছে স্নাতক বা আন্ডার গ্রাজুয়েট, আর হচ্ছে স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েট। এই 4টি স্তরে ভারতবর্ষের শিক্ষাকে স্তরে ভাগ করেছেন। আমি গ্রামীণ বিশ্ববিদ্যালয় বলবার সময় টোটাল ছক করে এটাকে দেখাবো, বয়স শ্রেণী স্তরটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই স্তর আমরা মূল বিষয়ে যাবো উচ্চশিক্ষার লক্ষ্য আজকে। তাহলে 4টে স্তর আশা করি বুঝলাম। এবার আসছি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ভারতবর্ষের উচ্চশিক্ষার লক্ষ্য হিসেবে কোনগুলোকে বলেছে। উচ্চশিক্ষার লক্ষ্য কি হবে? লক্ষ্য কেন? যে কোনো জিনিসের একটি এইম থাকে, যে কোনো প্রক্রিয়া আমরা যে কাজই করি যাই করি না কেন তার একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করি। তো শিক্ষা যেহেতু একটি প্রসেস, একটি প্রক্রিয়া, তো শিক্ষার লক্ষ্য থাকবে। উচ্চশিক্ষা তো আরো একটি উন্নত একটি প্রক্রিয়া, অর্থাৎ নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণ করতে হবে শিক্ষার মধ্যে দিয়ে। শুধু ছেলেমেয়েরা ডিগ্রি অর্জন করবে তা নয়, যে ডিগ্রিটা অর্জন করবে, যে বিষয়গুলো শিখবে, কেন শিখবে, লক্ষ্যটা কি, এইমটা কি, গোলটা কি, সেইটা আগে স্থির করা প্রয়োজন। এবং কমিশন কতগুলো উচ্চশিক্ষার লক্ষ্য স্থির করে দিলেন যে এই এই দিকগুলোর উন্নতি করাই হবে আমাদের উচ্চশিক্ষার প্রধান এইমস বা লক্ষ্য। কি কি হবে উচ্চশিক্ষার লক্ষ্য? প্রথম কথা হচ্ছে নতুন ভারত গঠন। কমিশন বললেন যে ভারতবর্ষের উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য হবে নতুন ভারত গঠন, নিউ ইন্ডিয়া তৈরি করা, মেকিং, যেটা যে নতুন ভারত। কারণ দেশ সদ্য স্বাধীন হয়েছে 1948 কমিশন কথাগুলো বলছে যে এতদিন 200 বছর ব্রিটিশরা ভারতবর্ষে শিক্ষাটাকে শেষ করে দিয়ে গেছে। অনেকেই হয়তো বলবে যে না, ব্রিটিশরা তো ইংরেজি শিক্ষার প্রচলন করে দিয়েছে। অনেক বইতে আমরা মেকলে মিনিটটা পড়ি, এডুকেশনের যারা খুব একটু ডিটেলস অনার্স বা মাস্টার ডিগ্রি লেভেলে পড়বে, মেকলে মিনিট খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয়, 11-এ খুব সংক্ষেপে পড়ানো হয়। কিন্তু যদি তোমরা প্রকৃতপক্ষে মেকলে সাহেবের মন্তব্য দেখো, গুগলে অ্যাভেলেবেল, যে পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে মেকলে যে ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি অনেক গভীর, আমরা 2000 বছর থাকলেও ভারতবর্ষের শিক্ষাকে শেষ করতে পারবো না। তাহলে কি করতে হবে? এদের মধ্যে এমন একটা জিনিস তৈরি করতে হবে, এদের এমন ভাবে ইংরেজি শেখাতে হবে এরা ভাববে ইংরেজি ভালো, আমাদেরটা খারাপ। এবং তারা সাকসেস হয়েছিল ব্রিটিশটা। এখনো সেই রেসটা আমাদের মধ্যে চলছে। আমরা ভাবি একই কথা, যদি আমি বাংলায় বলি সেটা যতটা গুরুত্ব, আমি এই কথাগুলোই জাস্ট ইংরেজিতে বলি, এই লেকচারটা ও বাবা এ স্যার অনেক কিছু জানে। এই জিনিসটা তৈরি করে দিয়ে গেছে ব্রিটিশরা। অর্থাৎ শিক্ষাটাকে, অর্থাৎ ইংরাজি বা বিশেষ কিছু লোক বললে সেইটা সত্যি, সেটা সঠিক, এই ধারণা তৈরি করে দিয়েছি। কমিশন বলে যে নতুন ভারত হবে ভারতবর্ষের মতো, আমাদের যে নিজস্বতা আছে সেইটাকে নিয়ে দেশের প্রোগ্রেস করতে হবে, উন্নতি করতে হবে। আমরা অনেক ব্রিটিশদের তবেদারি করতে বাধ্য হয়েছি, শখে করিনি, কারণ তখন ব্রিটিশরা যা শিখিয়েছে আমাকে তাই শিখতে হয়েছে। তো সেই পাঠ্যক্রম, সেই বিষয়গুলো দিয়ে উচ্চশিক্ষা আর পরিচালিত করা যাবে না।
নতুন ভারত তৈরি করতে হবে, নতুন এই ভারত একটা আধুনিক মডার্ন ইন্ডিয়া হিসেবে গড়ে উঠবে, এবং সেই চেষ্টা কিন্তু করেছিল। অর্থাৎ শিক্ষার প্রধান লক্ষ্যই হবে নতুন ভারত গঠন করা। আমি শুধু পয়েন্টগুলো বলছি, আলোচনাটা তোমরা শুনে নিলে নিজেই নোট তৈরি করে নিতে পারবে। অর্থাৎ নতুন ভারত তৈরি করা হবে উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য। 2 নম্বর হচ্ছে গণতান্ত্রিক বোধ গঠন। গণতান্ত্রিক বোধ গঠন মানে কি? গণতন্ত্র। আমরা জানি দেশ স্বাধীন হওয়ার পরেই ভারতবর্ষ ডেমোক্রেসিকে গ্রহণ করেছে, গণতন্ত্রকে। গণতন্ত্র মানে জনগণ তার সরকারকে নির্বাচন করবে, কে আমার শাসক হবে আমি স্থির করবো। আমরা সেই বিষয়টা পলিটিক্যাল সায়েন্সের বিষয়, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, অ্যান্ড ফর দ্য পিপল। আমরা জানি লোকসভা, বিধানসভা আমরা ভোট দিই, স্থানীয় স্তরে পৌরসভা, পঞ্চায়েতে ভোট দিই, আমরা নিজের শাসককে নিজেরাই স্থির করি, এবং পছন্দ হলে 5 বছরের সময় তাকে ছুড়ে ফেলে দিতে পারে জনগণ। এটাই ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। ভারতবর্ষে গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করছে। এখানে পরিবারতন্ত্র, রাজতন্ত্র, ধনী গরিব কোন রকম ছুত অচ্ছুতের জায়গা নেই। সবার ডেমোক্রেসি কি বলছে? সবার সমান অধিকারের কথা বলছে। এইটা যেহেতু আদর্শ, এতদিন তো আমাদের গণতন্ত্র ছিল না। আমি যে কথাগুলো বলছি কোন প্রেক্ষাপটে বা কমিশন কোন প্রেক্ষাপটে বলছে আমাকে ভাবতে 1948 সালের কথা। অর্থাৎ তার আগে 200 বছর তো গণতন্ত্র ছিল না। মানুষ তো গণতন্ত্র জিনিসটা নতুন, তো মানুষকে জানাতে হবে তো গণতন্ত্র। অর্থাৎ উচ্চ শিক্ষিত লোকেরাই যদি গণতন্ত্রটা ভালোভাবে না বুঝতে পারে, তো সমাজের তথাকথিত বা সাধারণ শিক্ষিত লোকেরা তো সেটা বুঝবে না। দায়িত্ব উচ্চ শিক্ষিত লোকেদের নিতে হবে। তাই বলা হলো শিক্ষার মধ্যে দিয়ে গণতান্ত্রিক বোধ তৈরি করতে হবে। শিক্ষার্থীরা যাতে কি করতে পারে, যারা উচ্চশিক্ষা গ্রহণ করবে তারা যাতে কি করবে, গণতন্ত্রটা বুঝতে পারে। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে অনেক নাগরিক এখনো আছে, দুর্ভাগ্য এটা আমাদের, জিজ্ঞাসা করবে গণতন্ত্র কি, ওই তো গণতন্ত্র মানে ভোট দিই। তাদের কাছে গণতন্ত্র মানে ভোটের দিন কোনো একটা বিশেষ পার্টির গাড়িতে বসে যাওয়া, একটা নির্দিষ্ট চিহ্নের পাশে বোতামটা চিপে দিয়ে সেই পার্টির চাবি খেয়ে চলে আসে, এটাই তাদের কাছে গণতন্ত্র। অর্থাৎ তার মানে কমিশন যেটা 48 সালে বলেছে, একবার ভেবে দেখো, আজ থেকে 72 বছর আগে, সেটা আমাদের আজও কিন্তু সাকসেস করতে পারি। সেটা আমাদের দেশের ব্যর্থতা, কিন্তু প্রকৃতপক্ষে সঠিক কথা বলেছিলেন যে গণতান্ত্রিকতা বোধ গঠন করতে হবে। শিক্ষার্থীরা যাতে গণতন্ত্রের আসল গুরুত্বটা বুঝতে পারে, এইটা হবে উচ্চশিক্ষার একটি লক্ষ্য। নেক্সট হচ্ছে চারিত্রিক উন্নতি করা। চারিত্রিক উন্নতি, সুচরিত্র একটা মানুষের হচ্ছে সবচেয়ে বড়। বিবেকানন্দ থেকে সমস্ত মনীষীরাই চারিত্রিক বিকাশের কথা বলেছেন। বিবেকানন্দ ম্যান মেকিং এডুকেশন 11-এ পড়েছে তোমরা, সেখানে চরিত্রকেই প্রধান সম্পদ বলা হয়েছে। তো রাধাকৃষ্ণন কমিশনও কিন্তু যে প্রতিবেদন, সেখানে উচ্চশিক্ষার লক্ষ্য হিসেবে বলা হয়েছে চারিত্রিক উন্নতি করা। অর্থাৎ শিক্ষিত ব্যক্তি শুধু কতগুলো জ্ঞান মুখস্থ করবে সেটা নয়, তার সে যাতে চরিত্র, নৈতিক, আধ্যাত্মিক সমস্ত দিক থেকে সে একটা আদর্শ মানুষ, মান এবং হুঁশ তৈরি হয়, যাতে সেই আদর্শ মানুষ, চরিত্রবান নাগরিক হিসেবে তাকে গড়ে তোলাটা হবে একটা অন্যতম উদ্দেশ্য, উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য। কারণ যদি সঠিক চরিত্র তৈরি না করা যায়, যে মানুষের চরিত্র ঠিক নেই, চরিত্র মানে শুধুমাত্র একটা বিশেষ চারিত্রিক গুণকে আমরা বুঝে থাকি সমাজ, কিন্তু তা নয়। একটা মানুষ অসৎ, তার মানে তার চরিত্রের দোষ। একজন চরিত্রবান লোক সৎ হবে, ন্যায় নিষ্ঠাবান হবে, সত্যবাদী হবে। সমস্ত দিকের উন্নতি কখন হবে? তার যদি চরিত্র ঠিক থাকে। অর্থাৎ উচ্চশিক্ষার লক্ষ্য হবে তাকে সুচরিত্রবান করে তোলা, চারিত্রিক দিকের উন্নতির কথা বলছি। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, তারপরের পয়েন্ট সবগুলো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নেতৃত্ববোধ। জাগ্রত। নেতৃত্ববোধ জাগ্রত মানে কি? নেতৃত্ববোধ জাগ্রত মানে, যেটা প্রথমেই বলছিলাম যে দেশে উচ্চশিক্ষিত লোকের তখন অভাব দেখা দিয়েছে। তার চেয়ে বড় কথা, ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশ, ভারতবর্ষ বরাবরই বৃহৎ দেশ, যদিও 1 বছর আগে মানে 1948 সালে 1 বছর আগে দেশ দুটো ভাগ হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে আমরা জানি, তারপরেও ভারতবর্ষ তো বিরাট বড় ভূখণ্ড। এই বড় একটি দেশ
তাকে, তার আগে অব্দি কিন্তু অখণ্ড ভারত ছিল ঠিকই, অনেকগুলো স্বাধীন রাজ্য ছিল, এইবার তো গণতান্ত্রিকভাবে একটা দেশ তৈরি হয়েছে। এত বড় দেশকে লিড করা কিন্তু একটা বড় ব্যাপার, সঠিক নেতৃত্বের দরকার। শুধুমাত্র একজন প্রাইম মিনিস্টারই নেতা তাই নয়, একজন বিরোধী দলের নেতা সেই নেতা নয়, স্থানীয় স্তর থেকে একদম টপ টু বটম প্রচুর নেতৃত্বের দরকার, এবং নেতৃত্বের যোগ্য। নেতৃত্ব যদি শিক্ষিত না হয়, সঠিক শিক্ষা যদি নেতৃত্ব না থাকে, অনেক ক্ষেত্রে এখনো আমরা দেখতে পারি কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে অনেক মানে টিপসই আছে না, অনেক আছে, তাদের মিনিমাম সাক্ষরতাই নেই, উচ্চশিক্ষা অনেক পরের কথা। কমিশন তাই বলেছে যে দেশ পরিচালনা করার জন্য যোগ্য নেতৃত্বের দরকার, একজন প্রকৃত উচ্চশিক্ষিত ব্যক্তি সঠিক দিশা দেখাতে পারবে দেশকে। এই জন্য উচ্চশিক্ষার লক্ষ্য হবে কি, যোগ্য নেতৃত্ব তুলে আনা, যাতে করে কি হবে, যাতে করে আমাদের দেশ কখনোই নেতৃত্বের অভাব বোধ করবে না। যে কোনো জায়গায়, রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনীতি, ধর্মনীতি, যে কোনো দিক থেকে হোক না কেন, কোনো সময় নেতৃত্বের যেন অভাব না হয়, এই জিনিসটা কিন্তু কমিশন বলেছেন। এই জন্য এটাকে বলা হচ্ছে নেতৃত্বের বোধ জাগ্রত করা, নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়া। এমন উচ্চশিক্ষার লক্ষ্য হবে এমন নাগরিক তৈরি করা যারা কি করবে, দেশের নেতৃত্বকে গ্রহণ করতে পারবে। নেক্সট হচ্ছে কৃষ্টি ও সংস্কৃতির উন্নতি। কৃষ্টি ও সংস্কৃতি, কালচার, প্রত্যেকটা দেশের কি নিজস্ব কিছু কৃষ্টি থাকে, সংস্কৃতি থাকে। যে জাতি তার নিজের কৃষ্টি সংস্কৃতি ভুলে যায়, নিজের কালচার ভুলে যায়, সে জাতির বিনাশ কেউ রোধ করতে পারবে না। ভারতীয়রা নিজেদের কৃষ্টি সংস্কৃতি, আবার সে মেকলে মিনিট, আমি যাদের এই বিষয়ে জানবার খুব আগ্রহ আছে তাদের বলবো গুগল সার্চ করে তোমরা মেকলের মন্তব্যটা একটু পড়ে নেবে, অরিজিনাল। অনেক বইতে হয়তো সঠিক তথ্য পাওয়া যায় না, সেখানে পাবে। সেখানে কি বলেছে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি অনেক গভীর, ব্রিটিশরা চেয়েছিল সেই সংস্কৃতিটাকে ধ্বংস করে দিতে, তাদের কিছু জিনিস আমাদের মধ্যে কি করেছে, চাপিয়ে দিয়েছে। কমিশন বলছেন যে নেতৃত্বের সঠিক প্রশিক্ষণ দরকার, এই কৃষ্টি ও সংস্কৃতি যাতে উন্নতি হয়। অর্থাৎ দেশের যে নিজস্ব কৃষ্টি আছে, আমাদের কালচার আছে, সেগুলো যদি আমরা ভুলে যাই, নিজের মাটিকে যদি আমি ভুলে যাই, তাহলে কিন্তু আমার পতন কেউ রোধ করতে পারবে। তাই দেশের যে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আছে সেইটার উন্নতি করা হবে উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য। 5টা বললাম, আরো কয়েকটি বলবো। 6 নম্বর হচ্ছে জাতীয়তাবোধ গঠন। জাতীয়তাবোধ গঠন, ন্যাশনাল ইন্টিগ্রিটি, আমরা জানি, সবাই মানি। ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ভাষাভাষী, ধর্ম এবং প্রদেশের দেশ। এখন তো 28-29টা রাজ্য আছে, সেই সময় আমাদের 20টার উপরে রাজ্য ছিল। আর আমরা জানি ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে কিন্তু ভাগ হয়েছে, এটা তো আমাদের ইতিহাসকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হলেও আমরা মূল ভারতবাসী যারা, তারা কিন্তু ধর্মনিরপেক্ষ। মূল ভারতবর্ষ কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি সমস্ত ধর্মের লোক আমাদের মধ্যে আছে। আবার কি কতগুলো প্রদেশ আছে, আমি বাঙালি, তুমি বিহারি, তুমি মারাঠি, তুমি গুজরাটি, এই যে আমাদের মধ্যে দেখো প্রদেশ, প্রাদেশিকতা যাকে বলছে আছে। আবার কি আছে, ভাষাগত, বাংলা, হিন্দি, মারাঠি, তেলেগু, পাঞ্জাবি, ভোজপুরি, বিভিন্ন ভাষাভাষী আছে। সংস্কৃতি, এক একটা জায়গায় এক এক রকম, নর্থ ইস্টের পোশাক আশাক কালচার একরকম, উত্তর ভারতে একরকম, আবার সাউথ ইন্ডিয়া আর একরকম। কিন্তু এত ভেদাভেদ, বলে না বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাকেই বলা হচ্ছে সংহতি, জাতীয়তাবোধ, ন্যাশনাল ইন্টিগ্রিটি। অর্থাৎ কমিশন তখনই বুঝেছিল এই দেশকে এক সূত্রে বাঁধতে পারে একমাত্র জাতীয়তাবোধ। দেখো তাই আছে, আমরা বাঙালি, বিহারি, পাঞ্জাবি, মারাঠি, ওড়িয়া, আবার ভাষাভাষী, একে অন্যকে গাল দিতেও ছাড়ি না সময় দিয়ে। কিন্তু যখন ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার খেলা হয়, তখন কি বলি নাকি, এই প্লেয়ারটা বিহারি, অর্থাৎ আমি এর সাপোর্ট করবো, এ হচ্ছে ও দিল্লির প্লেয়ার, আমি এর সাপোর্ট করি না, এটা বলি। ওখানে কিন্তু আমরা সবাই ভারতীয়। যখন কোনো সমস্যা সংকট আসে, উই আর ইন্ডিয়ান।
আমরা সবাই ভারতীয়। যখন তিরঙ্গা পতাকা দেখি, হিন্দু মুসলিম যে কোনো জাতি ধর্ম যে কোনো প্রদেশ সবাই আমরা স্যালুট করি, বন্দে মাতরম জনগণ যখন শুনি। এইটাই জাতীয়তা, অর্থাৎ দেশকে এক সূত্রে বেঁধে রেখেছে, এত বড় একটা দেশকে এত বৈচিত্র্যকে বেঁধে রেখেছে এই জাতীয়তা বোধ। কমিশন বলছে উচ্চ শিক্ষার লক্ষ্য হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে সমস্ত ভেদাভেদ সমস্ত সংকীর্ণতা দূর হয়ে তাদের মধ্যে একটা একতা বোধে জাতীয়তা বোধে সঠিকভাবে তৈরি হয়, সেইটা তৈরি করা হবে অন্যতম লক্ষ্য। নেক্সট, বিজ্ঞান ও কারিগরি, আমি পুরোটা লিখতে জায়গা হচ্ছে না, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা। দেশ শুধু শিল্প সাহিত্য সংস্কৃতি দিয়ে উন্নতি সম্ভব না, দেশের প্রকৃত উন্নতি করতে হলে সেই সময় সারা পৃথিবী জুড়ে একটা বিজ্ঞানের অগ্রগতি চলছে, এবং সেই বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে থাকলে কি করতে হবে, আমাদেরও বিজ্ঞানের উন্নতি করতে হবে। তার সাথে শুধু তাত্ত্বিক জ্ঞান পড়ে কিন্তু ছেলে মেয়েদের সবাই উপার্জনশীল আর্থিকভাবে স্বনির্ভর হবে না। আর্থিক স্বনির্ভরতা তৈরি করতে গেলে কি হাতে কলমে কাজ, কারিগরি শিক্ষা, আমরা কোঠারি কমিশনে পড়াবো বৃত্তীয় কারিগরি শিক্ষা, তো সে কারিগরি শিক্ষার দরকার। কমিশন বলছে উচ্চ শিক্ষার মধ্যে দিয়ে এই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার যাতে ঘটানো যায় সেইটাকেও আমাদের কিন্তু দেখতে হবে, এটাও একটা লক্ষ্য। নেক্সট, গবেষণার উন্নতি করা। গবেষণার উন্নয়ন মানে উচ্চশিক্ষায় তো বিভিন্ন রকম উচ্চশিক্ষিত ব্যক্তিরা তো বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবে, কোনো বিষয় নিয়ে গবেষণা করবে তো একজন সাধারণ ব্যক্তি তো আর কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে পারবে না। রিসার্চ করে উচ্চশিক্ষার মধ্যে দিয়ে কি ছেলে মেয়েদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ তৈরি করতে হবে, তারা যাতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে ইন্টারেস্টেড হয়, তবে তো নতুন নতুন আবিষ্কার হবে, জ্ঞান বিজ্ঞান আসবে, আমাদের দেশ আরো উন্নতি হবে। এইটা হচ্ছে কমিশনের মতে উচ্চশিক্ষার আরো একটি লক্ষ্য, সেটা হবে কি তোমার যে গবেষণার মধ্যে দিয়ে তোমার উন্নতি করা, নতুন নতুন আবিষ্কার জ্ঞান বিজ্ঞান এইগুলো আবিষ্কার করা হবে অন্যতম একটি লক্ষ্য। লাস্ট এটাই, ধর্ম ও নীতি শিক্ষা। ধর্ম ও নীতি শিক্ষা, প্রকৃত ধর্ম কখনো মানুষকে হিংসা শেখায়, নীতি শিক্ষা মোরাল এডুকেশন এটা আরো গুরুত্বপূর্ণ। ধর্মটাই আমাদের মধ্যে দেশের মধ্যে জানি সেই সময় দাঁড়িয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, একটা পারস্পরিক অবিশ্বাসের জায়গা ছিলই বিভিন্ন ধর্মের মধ্যে। আমি কোনো ধর্মীয় অ্যাঙ্গেলের ব্যাপারটাকে যাচ্ছি না, কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলবো না, দুই ধর্মের নেতৃত্বের মধ্যেই কোনো খামতি ছিল বলে আমাদের এত বড় একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, দেশ ভাগ হয়েছে। তো প্রকৃত পক্ষে যদি ধর্ম শিক্ষা থাকে, একজন প্রকৃত হিন্দু কখনো মুসলিমকে ঘৃণা করবে না, প্রকৃত মুসলিম কখনো হিন্দুকে ঘৃণা করবে না, একজন শিখ কখনো হিন্দুকে ঘৃণা করবে না, প্রকৃত যদি সে জানে। ঠিক প্রত্যেকটা ধর্মের নাম আমি আর বলছি না, প্রত্যেকটা ধর্মই কিন্তু শান্তির কথা বলে, মানুষের উন্নতির কথা বলে, মানব কল্যাণের কথা বলে। কমিশন বলেছে উচ্চশিক্ষার মধ্যে দিয়ে প্রকৃত ধর্মটা জানবে শিক্ষার্থী। সেখানে কিন্তু বলেনি কোনো নির্দিষ্ট ধর্ম শুধু গ্রন্থ পড়ানো হবে, সেটা কিন্তু বলেনি। সব ধর্মের ভালো ভালো দিকগুলো ছেলে মেয়েদের শেখানো হবে, এই ধর্মের ভালো দিকগুলো কি আছে, ওই ধর্মের ভালো দিকগুলো কি আছে, সব যদি তারা পড়ে তাহলে সকল শিক্ষার্থীরা বুঝবে কেন রে বাবা শুধু ভেদাভেদ হানাহানি, তো কোনো প্রয়োজনই নেই, সব ধর্মের মূল কথা তো দেখছি একই, মানুষের কল্যাণ করো। এই বোধটা তৈরি করা হচ্ছে। এখন নীতি শিক্ষা নৈতিকতা বোধ যদি মোরাল ডেভেলপমেন্ট যদি শিক্ষার্থীদের করা যায় তাহলে তাদের কিন্তু অনেক উন্নতি হবে এটা করে। এবং এই জন্য বলা যায় ধর্ম ও নীতি শিক্ষা। লাস্ট হচ্ছে সম্পদের ব্যবহার। সম্পদের ব্যবহার, ভারতবর্ষ প্রাকৃতিক এবং মানব সম্পদের অফুরন্ত ভান্ডার। আমরা জানি আমাদের দেশে কি নেই, পাহাড় আছে, সমুদ্র আছে, মরুভূমি আছে, মালভূমি আছে, সমভূমি আছে। পৃথিবীর কোন দেশে আছে এত? বনাঞ্চল আছে, গভীর অরণ্য আছে, খনিজ সম্পদ আছে, আমাদের দেশে সব আছে প্রাকৃতিক সম্পদ। যে এইগুলোর যাতে সঠিক ইউটিলাইজ করা যায়, সঠিক ব্যবহার করা যায়। সম্পদ কখন সম্পদ, তাকে ব্যবহার করতে পারলে তখন তো। যদি
কেউ চেনে এটা সোনা তার কাছে দামি, কেউ যদি যে নাই চেনে সোনা সে তো ফেলে দেবে, ও পেতল রেখে কি হবে। সম্পদ ব্যবহার করতে পারে। ঠিক মানুষেরও ভারতবর্ষে প্রচুর জনসংখ্যা, হিউম্যান রিসোর্স এখন বলা হয়, অর্থাৎ মানুষকে যদি প্রকৃতভাবে শিক্ষা এবং ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া যায়, সেই মানুষও কিন্তু বোঝা নয়, সেই মানুষটা হবে সম্পদ আমাদের কাছে। তাই বলা হচ্ছে উচ্চশিক্ষার একটি লক্ষ্য হবে সম্পদ যে ভারতবর্ষে অপরন্ত প্রাকৃতিক এবং মানব সম্পদ আছে তার সাথে ব্যবহার করতে শেখা। এই গেল উচ্চশিক্ষার লক্ষ্য। আর একবার লাস্ট তাহলে কি বললাম যে 1948 সালে নভেম্বর মাসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় উচ্চশিক্ষার উন্নতির জন্য বা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার উন্নতির জন্য কমিশন গঠন করা হয়েছিল। তাই এই কমিশনের নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। সভাপতি রাধাকৃষ্ণনের নাম অনুসারে কমিশনের নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। কমিশনের মোট সদস্য কজন? 10 জন। 7 জন ভারতীয়, 3 জন বিদেশি। সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। কমিশন প্রতিবেদন পেশ করলো কবে? 1949 সালের আগস্ট মাসে। তোমার যে 207 খানা সুপারিশ ছিল, 747টা ওর মধ্যে পৃষ্ঠা ছিল। এই গেল প্রতিবেদনের শিক্ষার লক্ষ্য হিসেবে কি বলা আছে? নতুন ভারত গঠন আমি ব্যাখ্যা করলাম, গণতান্ত্রিক বোধ গঠন, চারিত্রিক উন্নতি, নেতৃত্ববোধ জাগ্রত করা, কৃষ্ট সংস্কৃতির উন্নতি, জাতীয়তাবোধ গঠন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতি, গবেষণার উন্নয়ন ঘটানো, ধর্ম ও নীতি শিক্ষা এবং সম্পদের ব্যবহার। এই গেল আমাদের উচ্চশিক্ষার লক্ষ্য। এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, রুরাল ইউনিভার্সিটি। আমরা নেক্সট ক্লাস সেটা নিয়ে করবো। চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং অন্যদের শেয়ার করবে।